চলো অর্ণব, তারপরে মাধ্যমিকে একদম প্রত্যেকটা সায়েন্সের সাবজেক্টগুলো নাম্বারগুলো একটু বলে দাও। প্রথমে বলি লাইফ সায়েন্সের কথা। লাইফ সায়েন্সে প্রথম 100 পেয়েছি, একদম ফিজিক্যাল সায়েন্সে 100 পেয়েছি, আর ম্যাথমেটিক্সেও 100 পেয়েছি। ভেরি গুড। তোমার সাথে পরিচয় ক্লাস 9-এ সম্ভবত, অনলাইন মাধ্যমে। ক্লাস 9-এ ভীষণই সিরিয়াস স্টুডেন্ট, প্রত্যেক দিন হোমওয়ার্ক জমা দেওয়া, ভীষণই সিরিয়াসভাবে প্রত্যেকটা কাজ করতো। এবার হচ্ছে এই যে এত একটা ভালো নাম্বার, ঠিক আছে, সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টে, তো তোমার রেজাল্ট দেখে তো ভাই বোনেরা বলছে দাদার, ম্যাম দাদার আগে ভিডিও, আপনি দাদাকে আগে বলতে বলুন যে সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টে আমরা এরকম নাম্বার কীভাবে পাবো। তো প্রথমে লাইফ সায়েন্সটাই বলো, কিভাবে তুমি পড়াশোনাটা মানে পরের বছরের ভাই বোনরা করবে, কিভাবে খাতায় নোট ডাউন করবে এবং কিভাবে এক্সামে লিখবে, এই তিনটা মেন জিনিস তুমি এবার বলে দাও। লাইফ সায়েন্সের ক্ষেত্রে মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় মাধ্যমিক স্তর পর্যন্ত মানে টেক্সট বইটাই আসল। মানে মাধ্যমিক স্তর পর্যন্ত মানে উইদিন সিলেবাস মানে কি সব আছে, মানে উইদিন সিলেবাসই সব আছে। যা সিলেবাস লিখছে, তার সিলেবাসটা প্রপারলি কনসাইজ ওয়েতে সুন্দরভাবে দেওয়া থাকে টেক্সট বইতে। টেক্সট বইয়ের পাশাপাশি টেক্সট বইটা খালি পড়লে পরে হবে না, তার সাথে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস বা একটা প্রপার গাইডেন্স। সেইটা হচ্ছে একটা বড় ব্যাপার। তো গাইডেন্সের ক্ষেত্রে অবশ্যই গৃহশিক্ষক বা একটা সাপোর্টের দরকার পড়ে। এবার টিউশনের ক্ষেত্রে যাতায়াতের ব্যাপারটা একটা সমস্যা থাকে, তো সেই ক্ষেত্রে অনলাইন মোডটাকেও প্রেফার করা যায়, এটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে, কিন্তু একটা প্রপার গাইডেন্সেরও খুব দরকার পড়ে। আর যেটা নিয়মিত পরীক্ষার মাধ্যমে নিজের খুঁটিনাটিটা অ্যানালাইসিস করা, সেটাও একটা বড় ব্যাপার। আর এই সবকিছুতে সামঞ্জস্য রেখেই এগিয়ে চলাটার মধ্যেই সফলতা রয়েছে। একদম, এটা তো তুমি মানে সেলফ স্টাডির ব্যাপারটা বললে। এবার এক্সামে মানে এক্সামের খাতায় লেখার ব্যাপারটা একটু তোমার ভাই বোনদের বলে দাও, কিভাবে ওরা লিখবে, কারণ দেখো সবাই পড়ছে কিন্তু সবাই কিন্তু এই নাম্বারটা অ্যাচিভ করতে পারছে না, তো কিভাবে ওরা লিখবে। লাইফ সায়েন্সের ক্ষেত্রে হয়তো লাইফ সায়েন্স একটা সায়েন্সের সাবজেক্ট, কিন্তু লাইফ সায়েন্সের ক্ষেত্রে প্রেজেন্টেশনটা একটা বড় ম্যাটার করে। প্রেজেন্টেশনে মানে আমার যেটা ব্যক্তিগত মতামত, প্রেজেন্টেশনটা ম্যাটার করে। একটা পেজের মধ্যে খাতার মানে আমি মাধ্যমিকের ক্ষেত্রেই যদি বলি, খাতার জাস্ট ফ্রন্ট পেজে জাস্ট খালি একটা পেজের মধ্যে আমার পুরো এমসিকিউটা, আমার প্রথম এমসিকিউর পেজটাতে যদি আমি একটা হাই স্কোর একটা অ্যাটেন্ড করতে পারি, পরের পেজে সেকেন্ড থার্ড পেজে যখনই আমি যাব, সেকেন্ড থার্ড পেজে সেখানে গ্রুপ বি যেটা থাকে এসএকিউ, সেখানেও যদি আমি একটা হাই মার্কস অ্যাচিভ করতে পারি, তখন সেখানে আমার প্রথম তিনটে পাতাতেই যদি মানে 36 নাম্বার মাধ্যমিকে থাকে, সেখানে যদি একটা আমার প্রায় অ্যাবভ 32 33 36-এ 36 একটা হয়, একটা ভালো রিপ্রেজেন্টেশন তৈরি হয় এক্সামিনারের মনে। তারপরে আমরা চলে আসি 2 মার্কসে। 2 মার্কসে দেখে মনে হয় 2 মার্কসের 2 মার্কস জাস্ট, আর এখন লাইফ সায়েন্সে 1+1 করে বেশিরভাগ কোশ্চেনই একদম আছে 2 মার্কসে। তো সেইখানটাতে দেখে মনে হতে পারে যে 2 মার্কস জাস্ট আমার লিখলেই হয়ে যাবে, আর দুটো শর্ট কোশ্চেন। সেখানেও কিছু রয়েছে, আমাদের 17টা কোশ্চেন থাকে, 12টা লিখতে লাগে। তো ওইখানে আমি যেমন মাধ্যমিকে 17টা প্রশ্নই উত্তর করেছিলাম। আহ এইবার সেইখানে যেটা ডিফারেন্স লেখার ক্ষেত্রে মানে কিছু পার্থক্য লিখতে দিতে বলে, সেইখানটাতে যেটা একটা বড় ব্যাপার সেখানে হচ্ছে পার্থক্যটা। আপনি যেমন আমাদেরকে শিখিয়েছিলেন যে দুটো রো করা, দুটো রো হচ্ছে সাধারণ পার্থক্য অর্থে দুটো রো, কিন্তু দুটো রোতে সীমাবদ্ধ থাকে না ব্যাপারটা, কারণ আমি কি ধরে পার্থক্য করছি সেটাও একটা ব্যাপার আছে। সুতরাং একটা তৃতীয় কলাম যেটা সেটার প্রয়োজন পড়ে, কি বিষয়বস্তুতে আমি পার্থক্যটা একদম নিরূপণ করছি, সেইটা একটা ব্যাপার। কিছু ক্ষেত্রে আমাদের কোশ্চেন আছে, আমাদের যেমন জেনেটিক্সে কোশ্চেন আছে, সেখানে ক্রস দেখাতেই হবে, না হলে পরে আমাদের হাফ নাম্বার থাকবে না, ওটা ক্রস না বললেও দেখাতে হয়। 2 মার্কসে আমাদের 1+1 থাকে, কিন্তু প্রত্যেকটা জায়গাতে হাফে আমাদের এক্সাম্পল দিতেই লাগে, এক্সাম্পল ছাড়া সম্ভব না। আর ছবি হচ্ছে একটা অঙ্গাঙ্গিক ব্যাপার, সেটা ছাড়া
হয়তো 90+ অ্যাচিভ করা সম্ভব, কিন্তু 100-তে 100 একদম ক্ষেত্রে অসুবিধা। এরপরে 5 মার্কসে আসলে পরে 5 মার্কসে হচ্ছে পুরো 5 মার্কস হচ্ছে একটা আর্টের মতন ব্যাপার। লাইফ সায়েন্সে 5 মার্কারের কোশ্চেনটা, সেটা হচ্ছে আমার 90% নলেজ, 5% প্রেজেন্টেশন, 5% হচ্ছে আমার নিজের স্কিলটা কেমন আমি বলি। লাইফ সায়েন্সে খুব প্রিসাইজ একটা ওয়েতে আই থিঙ্ক এক্সামিনাররা মার্কসটা ডিস্ট্রিবিউট করে। টু দা পয়েন্ট অ্যান্সার, মানে প্যারাগ্রাফ ওয়াইজ লেখার থেকে টু দা পয়েন্ট অ্যান্সার। আমি হয়তো 3টে পয়েন্ট জানি, 3টে পয়েন্টকে যদি আমি একটা প্যারাতে লিখি তাহলে আমাকে 5-এ হয়তো 2 দেবে, 5-এ হয়তো 1ও দিতে পারে, কিন্তু আমি যদি মাত্র 3টে পয়েন্টই জানি আমাকে 5-এ 3 দেবে। একদম। দেখো যেগুলো যেগুলো আমি ক্লাসে বলি ও সব কিছু মেনটেন করেছে, যে পয়েন্ট ওয়াইজ লিখতে পারো, ওরকম হিস্ট্রির মতন লিখে দিলে কিন্তু হবে না। হ্যাঁ বলো। আর লাইফ সায়েন্সে একটা অবশ্যই ডায়াগ্রাম থাকে, তো ম্যাম যেমন বলেছিলেন সেটা করে মানে নিট অ্যান্ড ক্লিনটা খুব মেনটেন রাখা যায়, যে জাস্ট ড্রয়িংটা একদিকে, ডান দিকটাতে হচ্ছে সমস্ত লেভেলিং একটা ফ্রেশ পেজের মধ্যে। আর পরপর আর একটা যেটা খুব পজিটিভ দিক দেখায় পেপারের মধ্যে, এক্সাম পেপারে, সেটা হচ্ছে যে কোশ্চেন নাম্বারের সিকোয়েন্সটা মেনটেন করা, পরপর পরপর পরপর, সেটাতে একটা ভালো ইমপ্রেশন পড়ে খাতার উপর। একদম। এইগুলো দেখো যেগুলো যেগুলো বলা হচ্ছে সব ও কিন্তু ফলো করেছে প্রপারলি, যেটা ও বললো যে নিজের নলেজ এবং মানে প্রেজেন্টেশনের ভীষণ বড় ব্যাপার লাইফ সায়েন্স খাতায়, যেটা টিচাররা দেখেন প্রেজেন্টেশনটা অনেক বড় ব্যাপার। হতে পারে তুমি অনেক বেশি জানো, কিন্তু তুমি যদি ঠিক করে প্রেজেন্ট না করতে পারো, পয়েন্ট ওয়াইজ না লেখো, লাইফ সায়েন্স টিচার তোমাকে প্রপার নাম্বার একদমই দেবে না। ঠিক আছে, আর কিছু অর্ণব লাইফ সায়েন্সের ব্যাপারে? লাইফ সায়েন্সের ব্যাপারে ম্যাম, যেটা সাবজেক্ট মানে মাধ্যমিকের যেটা সিলেবাস, আমি যেটা মানে বলতে চাই ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে যার সিলেবাসটা যত তাড়াতাড়ি শেষ হবে সে ততটা এগিয়ে থাকবে। মানে আমি বলতে চাচ্ছি যে পুরো সামগ্রিক যে বইটা আমাদের, যে একটা টেক্সট বই যদি আমি মাধ্যমিক স্তরের বলি, সিলেবাসটা কিন্তু অত্যাধিক বড় না। একটা বই হয়তো ম্যাক্সিমাম খুব বেশি হলে 200 থেকে 250 পেজের বই হতে পারে, 5টা মাত্র আমাদের চ্যাপ্টার থাকে, মানে খুব বেশি সময় কিন্তু না। সেটা যদি সেলফ স্টাডির মাধ্যমে যত তাড়াতাড়ি সিলেবাসটাকে শেষ করা যায়, কমপ্লিট করার পরে এবার কন্টিনিউয়াস রিভিশন, কন্টিনিউয়াস নিজের টিউটরের কাছে এক্সাম দিয়ে যাওয়া, এক্সামগুলোতে নিজের মার্কসটাকে নোট ডাউন করে ইমপ্রুভ করার চেষ্টা করা, যে আজকে আমার এই জায়গাটা এসে যাচ্ছে। আমি এই জিনিসটা করতাম, মানে আমি এটা করতাম যে আমার আজকে এই জায়গাটা নোট হচ্ছে, তো সেম ভুলটা যেন আমার রিপিট না হয়। মানে একদম হয়তো মানে আমি ভুলের কথা, মানে আমার পড়ার ভুলের কথা না, সব ধরনের ভুল, যে আজকে আমি মার্জিন দিইনি বলে আমার হয়তো নাম্বারটা একটু কমেছে, আমি ব্যক্তিগতভাবে মনে করছি, বা আমি আজকে এই জায়গাটা প্যারা করে লিখিনি বলে আমার নাম্বারটা, বা আমি একটা পেজের 70% শেষ হয়ে গেছে, আমি বাকি 30% থেকে উত্তর লেখা আরম্ভ করলাম, একটা বাজে ব্যাপার দেখায় একদম যে আমি নতুন পেজের থেকে শুরু করি। এই ছোটখাটো জিনিসগুলো রেকটিফাই করতে 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 পুরো একটা বছর ধরে একটা পারফেকশনের জায়গায় পৌঁছানো সম্ভব। একদম। দেখো হঠাৎ করে আমি দুদিন আগে শুরু করে দিয়ে এই জায়গায় যেতে পারবো না। অল্প 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 করে নিজের প্রচেষ্টায় যে এতটা করে ছোট 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 করে নিজেকে গড়ে তোলা, এটাই কিন্তু দাদা তোমাদেরকে বললো। এমনি এমনি কিন্তু হয় না যে অনেকে বলছে এই বছর মাধ্যমিকে নাকি প্রচুর নাম্বার দিয়েছে, এরকম নয়। তোমাদের স্কুলে খোঁজ নেবে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি নাম্বার পেয়েছে, এরকম কিন্তু না। যারা ভালো করে পড়েছে, অর্ণবকে আমি দেখেছি মানে পুরো যেরকম যা বলা হয়েছে সবই ও করতো মোটামুটি। আচ্ছা অর্ণব, বাকি সাবজেক্টগুলো বলে দাও, সায়েন্সের অঙ্ক এবং ভৌত বিজ্ঞান, এটা নিয়ে ভয় থাকে অনেকের। অঙ্কটা একটা ভয়ের ব্যাপার অবশ্যই। আর লাইফ সায়েন্সের একটা কথা বলি, লাইফ সায়েন্সে একটা মানে ছোটদের জন্য টিপসও হতে পারে। লাইফ সায়েন্স কোশ্চেন পেপারটা না প্রচন্ড প্রেডিক্টেবল হয়, মানে কেউ যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি করতে পারে, মানে আমি দেখলাম প্রিভিয়াস ইয়ারটা, আমি কিছুটা তাই ভৌত বিজ্ঞানের ক্ষেত্রেও প্রিভিয়াস ইয়ারের মধ্যে থেকে না, ভৌত বেশিরভাগ বিজ্ঞানের চাই। সেলফ স্টাডির একটু বলে দাও, সেলফ স্টাডি কিভাবে করেছো? ভৌত বিজ্ঞানে আমাদের যেমন বড় প্রশ্ন থাকে না, লাইফ সায়েন্সের ক্ষেত্রে থেকে কিছুটা উল্টোই ব্যাপারটা, যে প্রেজেন্টেশন এখানে খুব একটা ম্যাটার করে না। হুম। কেউ যদি খাতাতে মার্জিন না দিয়েও, আমি যেমন একটা মক টেস্ট দিয়েছিলাম, মানে আমার একটু জাস্ট দেখার জন্য, আমি কোনো মার্জিন ইসে করিনি, জাস্ট মানে নলেজটাই আসল কাজ।
এখানে যার যত বেশি নলেজ সে তত বেশি। এবার সবার ক্ষেত্রে নলেজের লেভেলটা ইকুয়াল নাও হতে পারে, কিন্তু মার্কসটা স্কোর করা সম্ভব। কিভাবে? নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে। টেক্সট বইটা পড়তে হবে। টেক্সট বইতে ফ্রেন্ডসের মতনই কথা, খুব বেশি বড় সিলেবাস নয়, লিমিটেড সিলেবাস। টেক্সট বইয়ের মধ্যে থেকেই প্রশ্ন আসে। বইয়ের শুরুতে আমাদের যে মানে সরকারি বই তো হয় না ক্লাস 9-10 আর ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স সাবজেক্টগুলোতে, তো যেই ছায়া পাবলিকেশন বা যে কোনো পাবলিকেশন, আমি কিছু মানে নাম করে ওরকম করে বুক প্রমোট করার কথা বলছি না, শুরুতে বইয়ের শুরুতে একটা সিলেবাস বলে অংশ দেওয়া থাকে। সের মধ্যে থেকেই প্রশ্ন আসে, সেখানে পয়েন্ট লেখা থাকে যে এই পয়েন্ট একটা এই টপিকটার আন্ডারে এই পয়েন্ট স্কুলে পড়ানো হবে। কোশ্চেনের ভালো করে যদি কেউ দেখে যে ওই রকম এই 5টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট থেকে কেউ কোশ্চেন তুলে দিয়েছে, মানে মাধ্যমিকে ওটাই করে। যে আমি যদি বলি, যেমন আমি যদি বলি লাইফ সায়েন্সের ক্ষেত্রে অক্সিন হরমোনের গুরুত্ব, আমি যে কোনো টেক্সট বইতে 4টে কি 5টাই পয়েন্ট পাবো, আর 4টে-5টা পয়েন্টে বিস্তরে পাবো, বিস্তারিত ভাবে বইয়ের ভেতরে। কিন্তু সিলেবাস বলে যে জায়গাটা, যেটা ছাত্রছাত্রীরা হয়তো না বুঝে স্কিপ করে যায়, সেই জায়গাটাতে লেখাই থাকে এই 4টে পয়েন্ট, নামটা খালি পয়েন্টের নামটুকু একদম লেখা থাকে। টেস্ট পেপার ঘাটলে, মাধ্যমিকের প্রশ্নপত্র ঘাটলে দেখতে পাবো ওই 4টে পয়েন্টের থেকে যে কোনো একটা পয়েন্ট তুলে দিয়ে বলেছে এটাকে ব্যাখ্যা করো। তার মানে কি, আমি ওই 4 পাতা মাত্র মাত্র 4 পাতার ওই সিলেবাসটাকে যদি আমি পরীক্ষার আগে মন দিয়ে একবার রিভাইজ দিয়ে নিই, আমার পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে গেলে টেনশনও থাকবে না। আর না একটা টেনশন কাজ করে যে এই এটা মনে হলো না, ওটা মনে হলো না, এই চ্যাপ্টারে একটা বাকি থেকে গেল। একদম ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে জিনিসটা একেবারেই তাই। ভৌত বিজ্ঞানে শর্ট কোশ্চেন সবই শর্ট কোশ্চেন। ম্যাক্সিমাম 3 নম্বরের প্রশ্ন আসে। 3 নম্বরের প্রশ্নটাকেও একে 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 ভাগ করে দেওয়া হয়। এবার টেস্ট পেপারই হচ্ছে টেক্সট বই টেস্ট পেপার, এছাড়া আর ভৌত বিজ্ঞানে কিছু নেই। মাধ্যমিক অনেকে মনে করে যে আমাকে অনেক বেশি হয়তো কিছু জানতে হবে, 11-12 নলেজ রাখতে হবে ভৌত বিজ্ঞানে 100তে 100 পেতে গেলে। খুব রেয়ার। মাধ্যমিকের প্রশ্নপত্রে আজ অব্দি এই ধরনের প্রশ্ন আসেনি যেটা মাধ্যমিক স্তরের উপরে কিছু জ্ঞান নিয়ে আমাকে প্রশ্নের উত্তর করতে লাগে। হয়তো টেস্ট পেপারে এরকম কিছু কঠিন প্রশ্নের উত্তর পাওয়া যাবে, কারণ এটা টেস্ট পেপার আসলে স্কুলের টেস্টের থেকে হয়। তো এবার স্কুলের টেস্টে এক একটা স্কুল ওয়াইজ ভ্যারি করে, কোন স্কুলের স্টুডেন্ট মেরিট আলাদা, কিন্তু অ্যাকচুয়ালি মাধ্যমিকের প্রশ্নপত্রটা পুরো পশ্চিমবঙ্গের কথা ভেবে একদম। সমস্ত স্কুলের আর একটা জিনিস আমি বলবো, অনেকে যেটা ভাবে যে এক গাদা বই কেনে, অনেকে আছে ধরো একটা সাবজেক্টেরই 7টা-8টা বই কিনে রেখেছে, কোনো বইকেই ভালো করে পড়ে না। তো সে ব্যাপারে তুমি কি বলবে? এটা কত বড় একটা ভুল, মানে নাম্বার তো তার বাড়বেই না, সে আরো পাজলড হবে। এটা তুমি কি বলবে এই বিষয়টাকে? এই ব্যাপারটাতে আমিও খানিকটা পড়েছিলাম। মানে অনেকে বলে যে এই সাবজেক্ট, মানে এই যে ব্যাপারটা একাধিক বই কেনার ব্যাপারটা, এটা সব থেকে বেশি আসে, যেটা ভাই বোনেরা রিলেট করতে পারবে, হিস্ট্রি সাবজেক্টটাতে বেশি আসে। কারণ কোনো হিস্ট্রি টেক্সট বই স্বয়ং সম্পূর্ণ হয় না। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও এই ব্যাপারটা কিছুটা প্রযোজ্য, কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে বলবো, একটা টেক্সট বই পুরো কমপ্লিট করার পরেই দ্বিতীয় টেক্সট একদম বইতে হাত দেওয়া। যে কোনো একটা টেক্সট বইকে বছরের প্রথমে তোমার ভালো লেগেছিল, যেটা তুমি সেটা সবসময় মাথায় রাখবে কেন তুমি সেই টেক্সট বইটাকে শুরু করেছিলে। তুমি আজকে এটা ছেড়ে পাশেরটাতে চলে যাচ্ছ, তুমি মনে রাখতে হবে যে তুমি ওই টেক্সট বইটা কেন সবার প্রথমে তুমি চুজ করেছিলে। ওটা কমপ্লিট করার পরে দ্বিতীয়টাতে। আজকে আমার বন্ধু বললো যে জানিস, একটা প্রশ্ন আমি আজকে ফার্স্ট সাবমিটিভ এক্সামে বা সেকেন্ড সাবমিটিভ এক্সামে আমার বইয়ের থেকে কমন আসেনি, বইতে ছিলই না, টেক্সট বইতে ছিলই না। আমার একটা বন্ধু বললো জানিস, আমি একটা টেক্সট বই ফলো করি, সেই টেক্সট বইতে এটা রয়েছে। তো এই একটা স্টুডেন্টদের মধ্যে একটা মানসিকতা চলে আসে যে অন্য একটা টেক্সট বই আমি ফলো করি। সেটা করা যেতে পারে নির্দিষ্ট কিছু সেকশনের জন্য, কিন্তু আমি প্রেফার করব যে না করার। মানে আমি যেটা করেছিলাম, টেস্ট পরীক্ষা হয়ে গেছিল মাধ্যমিকের আগে, তখন আমি এই বছরের মানে গত বছরে তো আমার টেক্সট বই নতুন সব কিনেছিলাম, এই বছরে যেসব টেক্সট বই পাবলিশ হয়েছিল আমি সেই টেক্সট বইগুলো কয়েকটা কিনে আমি ফলো করতে থাকি সারা বছরে। মানে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, এখন আমি দেখছি যে আমার কি এক্সট্রা রয়েছে। আর সিলেবাস কমপ্লিট না করে টেক্সট বইতে যদি কেউ মাইগ্রেট করে, তাহলে সেটা একটা চাপের ব্যাপার, একটা নিজের মনেই দোটানা চলে আসে। আমি টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পরে অন্য টেক্সট বই ফলো করেছি, তখন সেটা লাভের হয়েছে। একদম। ও কি বললো, আগে আমি একটা টেক্সট বইকে আমি একদম ভালো করে আমি করে ফেলেছি, তারপর আমার সময় আছে, আমি ভালো করে করছি, তখন আমি আদার্স যাব। আমার মানে সময় নেই, আমি কোনোটাই ভালো করে করছি না, সেটা কিন্তু দাদা বললো না। যে একাধিক কিনে নাও, সেটা কিন্তু দাদা বলেনি। দাদা বললো যে একটাকে আগে ভালো করে করো, হয়ে গেছে, আমার সময় আছে অনেকটা, দেন আমি করতেই পারি, আদার্স আমি দেখতেই পারি ওখান থেকে এক্সট্রা। এটাই বলি। আচ্ছা, অঙ্কর ক্ষেত্রে কি বলবে, ম্যাথের ক্ষেত্রে? অঙ্ক পেপার কোনোদিনই প্রেডিক্টেবল হয় না। অঙ্কটাকে
নাম্বার তোলার জন্য সর্বপ্রথম ব্যাপার অঙ্কটাকে ভালোবাসতে হবে, অঙ্কটাকে বুঝতে হবে। অঙ্কের প্র্যাকটিসটা আসল ব্যাপার। অঙ্কের এবার আমি প্রথমে বলি যে যারা 80 থেকে 90-তে স্কোর করতে চায়, তো তাদের ক্ষেত্রে নতুন করে বলার কিছু থাকে না মাধ্যমিক স্তরে। সেই সব ভাই বোনেদেরকে বলি সিলি মিস্টেক মেনটেন করে চলতে হবে। সিলি মিস্টেক আমার প্রচুর হতো। আমি যদি একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে আমি ক্লাস 10-এর আগে অঙ্কে দুর্বল ছিলাম, সেটা কোনোদিনও বলবো না, কিন্তু কোনোদিন আমি অঙ্কে পুরো নম্বর পাইনি। আমি কোনোদিনও অঙ্কে পুরো নম্বর পাইনি। আমার প্রত্যেকবারই কিছু না কিছু সিলি মিস্টেক হয়ে যেত, অনিচ্ছাকৃত মিস্টেক। মানে আমি পুরো অঙ্ক পারবো, স্যারও জানে আমি পারছি, কিন্তু আমার এই ভেতরে আমি 2+2 কোনোদিনও 3 লিখে ফেলছি, সিলি মিস্টেক হয়ে যায়। 99-98 থেকে আটকে যায় নাম্বারটা। আমি মাধ্যমিকের ক্ষেত্রে মাধ্যমিকের আগে সেই জিনিসটা খুব মেনটেন করার চেষ্টা করলাম যে আমি করবো না, ভুল করবো না। প্রশ্নপত্রটা আমি পুরো শেষ করে ফেলতাম। 3 ঘন্টার প্রশ্নপত্র 2-2.5 ঘন্টায়। যে যত তাড়াতাড়ি অঙ্ক প্রশ্নপত্র শেষ করতে পারবে তার তত বেশি ভালো রেজাল্ট হবে। মিডিওক্লাস স্টুডেন্টদের ক্ষেত্রে যদি বলি, সহজ প্রশ্নগুলো আগে করে চেষ্টা করি। প্রত্যেকবার উপপাদ্য সম্পাদ্য এই জিনিসগুলো প্রেডিক্টেবল হয়। অনেকে বলতে পারে যে সাজেশন হয়তো মেলে না, এটা আমি মনে করি না এটা সঠিক কথা। কারণ মাধ্যমিকের সিলেবাসে উপপাদ্য রয়েছে মাত্র 8টা কি 10টা। একদম এই 8টা কি 10টা উপপাদ্যকে কেউ যদি মনে করে আমি সাজেশন বানিয়ে বলবো এই দুটো উপপাদ্যই আসবে, তারপরে যদি দুটো উপপাদ্য না আসে তৃতীয় উপপাদ্য আসে, তখন বলতে পারে যে সাজেশন আপনার সাথে মেলেনি। কিন্তু এটা বেকার লোককে দোষ দেওয়ার মতন ব্যাপার। 8টা উপপাদ্য সারা বছর 365 দিন সময়, 365 দিনের অনেক বেশি সময়। আমাদের ক্লাস 10 শুরু হয়ে যায় 9-এর নভেম্বর থেকে, নভেম্বর আর শেষ হয় ডিসেম্বর মার্চ মাসে, একদম শেষ হয় ফেব্রুয়ারি মাসে এসে। তো অনেক বেশি বিস্তর সময়। অঙ্কটাকে শুরুর দিন থেকেই করতে হবে। অঙ্কটাকে শেষ মুহূর্তের জন্য ফেলে রাখলে পরে কোনোদিনই চলবে না। অঙ্কটাতে নাম্বার তোলা যতটা না কঠিন, তার থেকে অনেক বেশি সহজ। একদম একটু ভালো করে করলে অঙ্ক তো তোমার নাম্বার কাটতে পারবে। লাইফ সায়েন্সে হতে পারে টিচারের পছন্দ হয়নি, 1 নাম্বার কেটে দিল। ভৌত বিজ্ঞানও পারফেক্ট লিখলে কাটে না। অঙ্কে অনেকে মনে করে যে অঙ্কটা আমি পারছি না, করবো না। অঙ্কে কোনোদিন এমন হয় না। অঙ্কে স্টেপ মার্কিংটাই আসল। আমি যেটা সিলি মিস্টেকের কথা বলছিলাম, যেটা এসে সেটা হয়তো ক্লাস 9 অব্দি স্কুলের পরীক্ষাগুলোতে একটা 5 নম্বরের প্রশ্ন আমি একদম লাস্ট স্টেপে এসে ভুল করলাম, আমাকে পুরো 5 নাম্বারই কেটে দিল। এই ধারণাটা মনে নিয়েই স্টুডেন্টেরা ক্লাস 10-এ পা রাখে, কিন্তু এটা কোনোদিনই হয় না। মাধ্যমিকে বা কোনো মক টেস্ট যদি কেউ দেয়, তাহলে দেখা যাবে যে একটা ছোট ভুল হয়েছে, আমাকে হাফ নাম্বার কাটতে পারে, 5-এ 4.5 দিতে পারে, 5-এ 4 দিতে পারে, নাম্বারটা ভালোই স্কোর হয়। মাধ্যমিকে নাম্বার দিতে চায়। একদম মাধ্যমিকে নাম্বার কিন্তু কেটে নিতে চায় না, কারণ সবাই জানে এই এই যে রেজাল্টটা একটা ছেলেমেয়ের, তার একটা অ্যাসেট। সারা জীবন এই ছেলেমেয়েটা যেখানেই যাক, চাকরি ক্ষেত্রে এক্ষেত্রে ওর ওই নাম্বারটা লাগবে, সারা জীবন ওর লাগবে। তো কেন কেটে নিতে চাইবে? এটা কিন্তু কেটে নিতে চায় না। আমি নিজেও বিভিন্ন স্কুলের পার্ট টাইম টিচার আছি, খাতা আমাকেও দেখতে হয়। তো সেখানে কিন্তু নির্দেশনা দেওয়াই থাকে যতটা বেশি নাম্বার দেওয়া যায় অতটা বেশি নাম্বার দিতে। মানে নাম্বার কিন্তু কেটে নেবে এরকম কিন্তু থাকে না। হ্যাঁ, এবার অনেকের হতে পারে খাতায় কোনো মিস্টেক হতে পারে, সেটা তোমরা মানে সেই প্রসেসগুলো যেতে হবে, সেটা আলাদা ব্যাপার। বাট এমনি কেটে নেবে, নাম্বার দেবে না, এটা কিন্তু হবে না। যেটা এটা দাদা যেটা বললো একদমই ও সঠিক বলেছে। ঠিক আছে অর্ণব, আর কিছু? আচ্ছা, অনলাইন ক্লাসের সম্পর্কে কি বলবে? বাংলাতে বিজ্ঞান অনলাইন ক্লাস সম্পর্কে কি বলবে? বাংলাতে বিজ্ঞান অনলাইন ক্লাসের যেটা মানে চেঞ্জ করেছে, প্রথম কথা সেটা হচ্ছে ক্লাসের টাইমিংটা। আমাদের ক্লাস হতো শুরু ক্লাস সকাল 6:30 থেকে। তো আমি প্রথম কথা হচ্ছে যে ক্লাসটা সেই টাইমটাতে পড়তে পারতাম না। মানে অ্যাকচুয়ালি আমার চোখে প্রচুর প্রেশার পড়তো, মানে খুব কষ্ট হতো প্রথম প্রথম। কিন্তু ধীরে ধীরে আমাকে রুটিনে নিয়ে এসেছে ক্লাসটা। মানে অনেকে মনে করে যে অনলাইন ক্লাস রুটিনের বাইরে নিয়ে যায়, আমার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হয়েছে। অনলাইন ক্লাসটা আমাকে একটা ফিক্সড একটা স্টাডি রুটিনে নিয়ে এসেছিল। এবং যে এই যে অনেকে বলে যে অফলাইনে যেরকম টিচার সামনে পড়াচ্ছে অনলাইনে সেটা হয় না, সেটার মানে সেই ডিফারেন্সটা কি বলবে? মানে বাংলাতে বিজ্ঞানের ক্ষেত্রে টিচার খাতা দেখে না, বা টিচার স্টুডেন্ট কি করছে টিচার দেখে না, এটা কিন্তু অনেকেই মন্তব্য করে। সেটা কি কিছু পেয়েছো সেরকম? কন্টিনিউয়াসলি ক্যামেরা অন থাকলে, ক্যামেরা কেউ যদি মনে করে আমি ক্লাস করবো, আর টিচারের যদি মানে একটা প্রপারলি ফোকাস থাকে, অফলাইন ক্লাসে যেটা হতে পারে সেটা হচ্ছে ফ্রন্ট বেঞ্চ ব্যাক বেঞ্চ বলে একটা জিনিস হয়। অনলাইন ক্লাসে সেটা কোনোদিনও হয় না, সবাই সামনের বেঞ্চেই বসে। একদম
একটা ফাঁকিবাজির জায়গা আসতে পারে হয়তো অফলাইন ক্লাসে, যে আমি সামনের বেঞ্চে বসলাম, আজকে আমার ভালো লাগছে না বা পড়ে আসিনি, আমি আজকে লাস্টের বেঞ্চে বসলাম। অনলাইন ক্লাসে সেই জায়গাটা কোনোদিনও তৈরি হতে পারে না। একদম। আর এই যে খাতা চেকিং এর ব্যাপারটা, যেটা অনেক স্টুডেন্টরা বলে যে অনলাইন ক্লাস যারা অন্য জায়গা থেকে অভিজ্ঞতা নিয়েছে, কি খাতাটা চেক হয় না তাদের, খাতার মধ্যে কি ভুল করছে বা কিভাবে গাইড, যেমন তুমি বললে যে ম্যাম ওই পার্থক্যটা তিনটে করা আপনি শিখিয়েছেন, বা এগুলো খাতা তোমাদের ভুল হয়েছে সেটা দেখে আমি বলেছি নাকি অর্ণব এটা তিনটে করতে, বা আদার্স কাউকে। তো এই ব্যাপারটা কি বলবে অনলাইন ক্লাসের, মানে বাংলাতে বিজ্ঞান অনলাইন ক্লাসের ক্ষেত্রে? অনলাইন ক্লাসের ক্ষেত্রে বাংলাতে বিজ্ঞানে যেটা, এই জিনিসটা একটা খুব পজিটিভ দিক, যে খাতা ডেইলিটা মানে ডেইলি হোমওয়ার্ক আছে, আর মোস্ট ইম্পর্টেন্ট টপিকের উপরে হোমওয়ার্ক। মানে এই কোশ্চেন গুলো মোস্ট প্রেডিক্টেবল কোশ্চেন প্রথম দিন থেকে, নভেম্বরে ক্লাস শুরু হয়েছে ফার্স্ট চ্যাপ্টার, সেদিন থেকেই যে এই প্রশ্নটা আমাদের 2024-এর ডিসেম্বরে থেকে ক্লাস শুরু হলো, ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন। এই কোশ্চেনটা মাধ্যমিকের জন্য 2026-এ খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা সলভ করো। আমরা লিখলাম, আজকে লিখলাম, এক সপ্তাহ পরে আবার লিখলাম, এক মাস পরে আবার লিখলাম, ডেইলি রেকটিফাই হচ্ছে যে এই কোশ্চেনটাকে একটু প্যারা করে লেখা হোক, এটাকে আন্ডারলাইন করো, আন্ডারলাইন করলে পরে হাইলাইটেড হবে। ম্যাম যেভাবে আপনি বলতেন, তো সেই জিনিসটাতে মানে খুব স্লো প্রসেসে মানে রেকটিফাই হতে হতে চলেছে, এটা একদিনে হওয়ার জিনিস না। মানে আর এটা অনলাইন ক্লাসের ক্ষেত্রে যেটা আরেকটা আমি নিজে একটা ভালো দিক নিজে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে অফলাইন ক্লাসে হয়তো স্টুডেন্টদের খাতে একজন স্টুডেন্ট টিচারের সাথেই ডিসকাস হয়, কিন্তু এখানে পুরো ব্যাচের খাতায় অনলাইনে লাইভে ডিসকাস হচ্ছে। তো বন্ধু দেখতেও পাচ্ছি বন্ধুরা কিভাবে লিখছে, কে কিভাবে বেটার করছে, আপনি অন্য কাউকে কোনো একটা টিপস দিলেন, সেটা আমি গ্র্যাব করছি। এইভাবে পুরো প্রসেসের থ্রু জিনিসটা ভালোই এগিয়েছে। একদম। দেখো নিজের প্রচেষ্টা আজকে এত ভালো একটা রেজাল্ট অর্ণব করেছে, যে নিজে এটা তো একটা অ্যাসেট, ওর সারা জীবনের একটা সম্পদ। এছাড়াও বাবা মা তো ভীষণই খুশি অবশ্যই, যে এতটা ভালো একটা রেজাল্ট করেছো। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে বড়, মানে সারা জীবন বাবা মা এত পরিশ্রম, এই যে মাধ্যমিকের একটা ভালো রেজাল্ট, এতটা খুশি। তো তোমরাও যদি এরকম পরিশ্রম করো, এবং দাদা কিন্তু সমস্ত সিক্রেটগুলো, অনেক আছে সিক্রেটগুলো বলতে চায় না, জাস্ট ওপরে ওপরে বলে, ও কিন্তু পুরো সিক্রেট একদম ভেতরে সমস্ত কথা কিন্তু বলে দিয়েছে। তোমরা যদি এই বছরও ফলো করো, সামনের বছর তোমরাও আশা করছি এরকম তোমাদেরই একটা ভিডিও থাকবে, এবং তোমরাও এতটা খুশি, এবং সারা জীবন এই রেজাল্টটা কাজে লাগবে। যারা বলে মাধ্যমিকের রেজাল্ট কাজে লাগে না, সারা জীবন তুমি দেখতে পারবে রেজাল্ট কাজে লাগবে। এরকম না মাধ্যমিক একটা রেজাল্ট করে নিলাম ওটাই সব, আস্তে আস্তে সিঁড়ির ধাপে উঠতে হবে। আর এই যে রেজাল্টটা, অ্যাসেটটা, এটা সারা জীবন কাজে লাগবে। কারণ তুমি একটা ভালো চাকরি পেলে, একটা গভর্নমেন্ট জব পেলে, সেখানে তোমার সব ক্লিয়ার হয়ে গেল, ইন্টারভিউ টেবিলে কিন্তু তোমার মাধ্যমিকের রেজাল্টটা অবশ্যই দেখবে যে মাধ্যমিকে কী করেছে। এটা কিন্তু ভীষণ জরুরি। তো প্রত্যেকে দাদা যেরকম সাজেশন দিল, অবশ্যই সেই সাজেশন মতো পড়াশুনো করো, এবং দাদা এই যে এত ইম্পর্টেন্ট টিপসগুলো দিল, অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, এবং ভিডিওটাকে লাইক করে দিও। ভালো থেকো প্রত্যেকে, অর্ণব খুব ভালো থেকো। হ্যাঁ ম্যাম, একদম। তো বাংলাতে বিজ্ঞান অনলাইন টিউশন ক্লাসে ভর্তি চলছে। যারা চাইছো এতটাই ভালো রেজাল্ট করতে, এটা কিন্তু প্রথম বছর না, তোমরা ডেসক্রিপশান থেকে বা পিন কমেন্ট থেকে দেখে নিও আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই বলে। প্রতি বছরই আমাদের ছেলেমেয়েরা 99-100 এই রেজাল্টই করে থাকে লাইফ সায়েন্স বায়োলজিতে। লাইফ সায়েন্স বায়োলজি, ইভিএস, নিউট্রিশন, বটনি, জুলজি, ফিজিওলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, পুরো বায়োসায়েন্সেরই এখানে ক্লাস হয়। তোমরা যারা যারা চাইছো এতটাই ভালো রেজাল্ট করতে, অনলাইন মাধ্যমে বাড়িতে বসেই পড়ে, বাড়িতে বসে পড়া মানে কিন্তু এটা না অর্ণবের থেকেও শুনলে যে তুমি কি করছো আমি দেখছি না, তোমাদের প্রত্যেক দিনের খাতা চেক, প্রথমে লাইভে ক্লাস, তার রেকর্ড ক্লাস থাকবে, ক্লাসের সাথে সাথেই নোট সাজেশন, যেটা অর্ণব নিজেও বললো যে ম্যাম সাথে সাথে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই আমাদের দিয়ে দিত, ক্লাসের সাথে সাথেই কিন্তু কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দেওয়া হয়। এবং পরের দিন যখন তুমি ক্লাসে এলে, নতুন টপিক পড়ানো হলো, আগের দিন যে তোমাদের সাজেশনটা দেওয়া হয়েছিল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওগুলো প্রত্যেকের খাতা চেক হয় সঠিক করে লিখেছো কিনা। টপিক শেষ হলো, সঙ্গে সঙ্গে লাইভে বসে মক টেস্টে, যে অর্ণব বললো বারবার খাতাটা রেকটিফাই হচ্ছে, এইরকমভাবেই কিন্তু আমাদের ক্লাসগুলো হয়। প্রত্যেকটা ক্লাসের অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়ে আমাদের ক্লাস হয়, অন্য অনলাইন ক্লাসের মধ্যে এক গাদা স্টুডেন্টের ওরকম ক্লাস আমাদের হয় না। তো তোমরা যারা যারা চাইছো যে আমিও সামনের বছর এতটা ভালো করে শিখে এতটা ভালো রেজাল্ট করব, এই যে বাংলাতে বিজ্ঞান নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে। তার আগে আরও রেজাল্ট
আমাদের ডেসক্রিপশন থেকে বা পিন কমেন্ট থেকে যাচাই করে নিও। আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো, কারণ এখানে অর্ণব সমস্ত ইম্পর্টেন্ট ট্রিক্সগুলো কিন্তু সবাইকে সিক্রেটগুলো বলে দিয়েছে। অনেক স্টুডেন্ট বলতে চায় না, বাট ও কিন্তু একদম বলে দিয়েছে। এটা অবশ্যই ওকে প্রশংসার যোগ্য যে ওর সিক্রেটগুলো, ওর অভিজ্ঞতাগুলো শেয়ার করেছে, যাতে করে তুমিও এবং অন্যান্য স্টুডেন্টই এতটা ভালো রেজাল্ট আগামী বর্ষে করতে পারে। সকলকে অসংখ্য ধন্যবাদ, সকালে খুব ভালো থেকো।